মা বলছি আমার দেওরের বিয়েতে নিশ্চয়ই ফুচকা স্টল হচ্ছে। ফুচকা স্টল যদি না হয় তাহলে কিন্তু আমি বিয়ে বাড়িতে যাব না, আর রিসেপশনেও কিন্তু বেশি করে ফুচকা স্টল রাখতে হবে। বিয়ে বাড়িতে এখনো অনেক কাজ বাকি আছে, আর তুমি এখন ফুচকা খাওয়ার কথা ভাবছো। তুমি চিন্তা করো না, আমি তোমার কথা মাথায় রেখে বিয়ে বাড়িতে একেবারে 10,000 ফুচকার ব্যবস্থা করেছি, তাই তুমি শান্তি মতো ফুচকা খেও। শাশুড়ি মায়ের কথা শুনে ছবি প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর সে মনে মনে গর্ববোধ করে যে তার থেকে বেশি ফুচকা হয়তো কেউ খেতেই পারে না। কিন্তু সে এখনো পর্যন্ত জানে না যে তার হবু ছোট যা তার থেকে বেশি ফুচকা পাগল, কারণ অঞ্জলিও ভীষণ পরিমাণে ফুচকা খেতে ভালোবাসে। অঞ্জলি একদিন তার বাবা মায়ের সঙ্গে যখন বিয়ের শপিং করতে যায়, মা বাবা তোমরা শপিং এর ব্যাগ নিয়ে গাড়ি করে বাড়ি চলে যাও, আমি ফুচকা খেয়ে তারপর যাচ্ছি, কারণ ফুচকার দোকানে অনেক ভিড়, তোমাদের দাঁড়াতে গিয়ে পায়ে ব্যথা হয়ে যাবে। কালকে সন্ধ্যাবেলা তোর বিয়ে, আর তুই এখন ফুচকা খাবি? এত তেঁতুল জল দিয়ে ফুচকা খাস না, কারণ তোর শরীর খারাপ হতে পারে, আর কালকে যদি তোর শরীর খারাপ করে কিংবা পেট খারাপ হয় তাহলে কিন্তু বিয়ের অনুষ্ঠান একেবারে ভেস্তে যাবে। আর তুই কি চাস যে তোর বিয়ের বেনারসি তোর পেট খারাপের জন্য খারাপ হয়ে যাক? দূর বাবা, চুপ করো তো, কিছুই হবে না। উল্টো পাল্টা কথা বেশি বলো না তো। ছোটবেলা থেকেই আমার বেশি বেশি ফুচকা খাওয়ার অভ্যাস আছে, তাই আমি যতই ফুচকা খাই না কেন আমার কিছুই হবে না। এই বলে অঞ্জলি ফুচকার দোকানে লাইনে দাঁড়িয়ে পড়ে, আর অন্যদিকে তার বাবা মা বাড়িতে ফিরে যায়। অঞ্জলি প্রায় রীতিমতো 200টা ফুচকা খেয়ে বাড়িতে ফিরে যায়। এভাবেই সেই দিন কাটে, আর পরের দিন সবাই মিলে অঞ্জলি এবং রাহুলের বিয়ের আনন্দে একেবারে মেতে ওঠে। রাহুল তার পরিবারকে সঙ্গে নিয়ে অঞ্জলিদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। এই রাজ, যা তোর দিদিকে গিয়ে মণ্ডপে নিয়ে আয়, কারণ এক্ষুনি তো বিয়ের লগ্ন শুরু হয়ে যাবে, তাই তাড়াতাড়ি দিদিকে নিয়ে চলে আয়। দিদির শ্বশুর বাড়ির লোকেরা কিন্তু অপেক্ষা করছে। এই শুনে রাজ তাড়াতাড়ি করে তার দিদির ঘরে চলে যায়, কিন্তু সে দেখে যে অঞ্জলি ঘরে নেই। অন্যদিকে সবাই মিলে বিয়ের মণ্ডপে অঞ্জলির আসার জন্য অপেক্ষা করতে শুরু করে, কিন্তু সেই সময় কমলা দেবী তার বড় বৌমাকেও খুঁজে পায় না। মা, দিদিকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল কি জানি। আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে নিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি। যাই একবার খাওয়ার জায়গাটা দেখে আসি। এই বলে রাত চলে যায়, আর রচনা দেবী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে, কারণ বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে আর নতুন বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে কমলা দেবী তার বড় বৌমাকে নিয়েও ভীষণই লজ্জায় পড়ে, কারণ তার বড় বৌমা সেখানে উপস্থিত নেই। এটা আবার কেমন ঘটনা দিদি? ছেলেকে নিয়ে বিয়ে দিতে এলাম, আর বিয়ের সময় আপনার মেয়ে উপস্থিত নেই। বউ কোথায় গেল? বউয়ের কি আগে থেকে কারোর সঙ্গে কোনো লটঘট কেস আছে? তাই জন্য কি পালিয়ে গেছে নাকি বউ? না না, আমার মেয়ের ওরকম কোনো কেস নেই। আমার মেয়ে সারা জীবনে প্রেম পর্যন্ত করেনি, তাই দয়া করে আমার মেয়ের নামে এত বড় অপবাদ দেবেন না। ও এক্ষুনি চলে আসবে, আপনারা একটু অপেক্ষা করুন। ঠিক এমন সময় সেখানে রাজ তাড়াতাড়ি করে ছুটে এসে বলে, ওমা, খাবার ওখানে কি দেখলাম জানো? দিদি ওই বিয়ের ভারী বেনারসি শাড়ি গহনা সবকিছু পরে ফুচকার স্টলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজারখানা ফুচকা খেয়ে নিচ্ছে। আর শুধুমাত্র দিদি কেন, দিদির যে বড় যা আছে উনিও দিদির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, আর দুজনে মিলে ফুচকার কম্পিটিশন করছে। আবার রাজের কথা শুনে রচনা দেবী এবং কমলা দেবী দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। তারা ভাবতে পারে না এরকম ভাবে দুই বৌমা একসঙ্গে দাঁড়িয়ে বিয়ের দিন ফুচকার কম্পিটিশন করতে পারে। তারা সবাই মিলে যখন ফুচকা স্টলের কাছে যায়, তখন সেই দৃশ্য দেখে একেবারে অবাক হয়ে যায়। ফুচকা কাকু, আজকে আমার বিয়ে, তাই আপনি আমাকে বেশি বেশি করে ফুচকা দিন। আপনি আমার বড় যাকে ফুচকা খাওয়াচ্ছেন কি জন্য? আপনি তাড়াতাড়ি করে আমাকে ফুচকা খাওয়ান, কারণ আমার বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে। একদম না কাকু, আমি কিন্তু বড় যা, আরো ছোট যা, তাও আবার ওর এখনো বিয়ে হয়নি, তাই আপনি আমাকে বেশি বেশি ফুচকা দিন। আর হ্যাঁ, একটু ঝাল দিয়ে ফুচকাটা মাখুন। অঞ্জলি শোনো, তুমি মণ্ডপে যাও। বদমাইশ মেয়ে একটা, আমি কোথায় আশা করে এসেছি বেশি বেশি ফুচকা খাবো, আর তুমি আমার ভাগের ফুচকাগুলোতে ভাগ বসাচ্ছ। একদম আমার সঙ্গে বিয়ের আগে থেকে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে না দিদি। এই ফুচকা স্টলের ব্যবস্থা আমার বাবা আমার বিয়ের জন্য করেছে, তাই সবচেয়ে বেশি ফুচকা আমিই খাবো। এভাবেই দুই বৌমার মধ্যে ফুচকা খাওয়া নিয়ে ঝগড়া ঝামেলার সৃষ্টি হয়, আর তাদেরকে দেখে বিয়ে বাড়ির সবাই হাসাহাসি করতে শুরু করে। এমন সময় কমলা দেবী এবং রাহুল ও তার দাদা প্রীতম রাগে ফুঁসতে শুরু করে, আর তারা কোনো রকমে দুই বউয়ের ঝগড়া থামায়। তোমরা দুজনে চুপ করবে, আমার আর ভালো লাগছে না। তোমাদের দুজনের জন্য আমার লজ্জায় একেবারে মাথা কাটা যাচ্ছে। আর বড় বৌমা, তোমার তো বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেল, তবুও তুমি শ্বশুর বাড়ির মান সম্মান বাঁচাতে পারলে না। এই ফুচকা খেতে গিয়ে সবকিছু টক জলের মধ্যে ডুবিয়ে দিলে। আর ছোট বৌমা, চলো তাড়াতাড়ি মণ্ডপে চলো, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, তা নিয়ে তোমার কোনো ভুরুক্ষেপ নেই।
শাশুড়ি মা এই বলেই তাড়াতাড়ি করে দুই বৌমাকে মণ্ডপে নিয়ে চলে যায়। আর অঞ্জলির সঙ্গে রাহুলের ধুমধাম করে বিয়ে হয়। কিন্তু বিয়ের পরও দুই বৌমার এরকম ফুচকা পাগলামি যেতে চায় না। এখন ছবি এবং অঞ্জলি দুই যা মিলে রিসেপশনের সময় গুনতে থাকে। রিসেপশনেও 10,000 ফুচকার ব্যবস্থা করা হয়েছে। তাই দুই বৌমা রিসেপশনের দিন সেজেগুজে নিচে নেমে আসে আর ফুচকা স্টল খুঁজতে শুরু করে। মা যে বলেছিল রিসেপশনের দিন 10,000টা ফুচকার ব্যবস্থা করেছে, কোথায় ফুচকা? তার মানে মা নিশ্চয়ই আমাকে মিথ্যা কথা বলেছিল, কারণ আমি তো কোনো ফুচকা স্টলই দেখতে পাচ্ছি না। আমিও তো আজকে সারাদিন না খেয়ে বসে আছি যে সন্ধ্যাবেলা আমার রিসেপশনের সময় আমি বেশি বেশি করে ফুচকা খাবো, কিন্তু কে আমার ফুচকাতে নজর দিল কি জানি যে আজকে ফুচকা স্টলই বসলো না। এভাবেই দুই বৌমা ফুচকা খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে ওঠে। আর এমন সময় কমলা দেবী এসে আবার তাদেরকে বকাবকি করতে শুরু করে দেয়। তোমরা দুজনে মিলে বিয়ের দিন ফুচকা খাওয়া নিয়ে এমন কাণ্ড ঘটিয়েছো যে আজকে আমি ইচ্ছা করে ফুচকার আইডিয়াটা বাতিল করে দিয়েছি। আজকে সকালবেলা ফুচকাওয়ালাকে ফোন করে স্টলটা ক্যান্সেল করেছি, তাই রিসেপশনে কোনো রকম ফুচকা স্টল থাকবে না। মা, এটা আপনি কিভাবে করতে পারলেন? আপনি জানেন তো যে আমি কত ফুচকা খেতে ভালোবাসি, আর এই দিনের অপেক্ষাই তো আমি করছিলাম এতদিন ধরে, তবুও আপনি এটা করতে পারলেন। আর বিয়ের দিন আমার কোনো দোষ ছিল না, আমি তো ওই বাড়ির অতিথি ছিলাম, তাই আমি ফুচকা খেতে গেছি। এবার আপনার নতুন বৌমা যদি ওরকম লোভীর মতো ফুচকা খাই, সেটা কি আমার দোষ? এই যে দিদি, আমি আমার বিয়েতে ফুচকা খাবো সেটা আমার দোষ? আর আমি যদি তোমার থেকে বেশি ফুচকা খেয়েই থাকি তাহলে আমার উপর হিংসা করার কোনো দরকার নেই, কারণ আমি হলাম সবচেয়ে বড় ফুচকা পাগল। কিন্তু দুই বৌমা রিসেপশনের দিন ফুচকা খেতে পারে না বলে তাদের পেট ফুচকা ফুচকা বলে ডাকতে শুরু করে, কিন্তু তাদের কিছু করার থাকে না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর দুই বৌমা প্রত্যেকদিন সন্ধ্যা হলেই বাড়ি থেকে বেরিয়ে নিজেদের মতো ঘুরে ফিরে ফুচকা খেয়ে চলে আসে। আর দুজনে সবসময় ফুচকার কম্পিটিশনও করে থাকে। কোনোদিন ছবি বেশি বেশি ফুচকা খেয়ে অঞ্জলিকে টপকে দেয়, আবার কখনো অঞ্জলি বেশি বেশি ফুচকা খেয়ে ছবিকে হারিয়ে দেয়। একদিন, ছোট বৌমা, তোমাকে আজকে পাড়ার কিছু মহিলা দেখতে আসবে, তাই তুমি খুব সুন্দর করে ঘোমটা দিয়ে সেজে গুজে বসে থাকবে। সন্ধ্যা হলেই দুজনে আবার ড্যাং ড্যাং করে ফুচকা খেতে বেরিয়ে যেও না। আমি বড় বৌমাকে বলে দিচ্ছি তোমাকে সাজিয়ে দেবে। কিন্তু মা, আজকে বিকেলবেলা হারু কাকুর ফুচকার দোকানে ফুচকা সেল আছে, তাই আমি যে করে হোক ফুচকা খেতে যাব, আর ফুচকা খেয়ে এসে মহিলাদের সামনে নিজের মুখ দেখাবো। প্লিজ আপনি আমাকে আটকাবেন না, কারণ আমি চাই না দিদি আমার আগে গিয়ে ফুচকা সেল থেকে সব ফুচকা খেয়ে চলে আসুক। উফ, অসহ্য! আর আজে বাজে বকতে হবে না। আজকে তুমি সন্ধ্যাবেলা বাড়ি থেকে কোথাও বেরোবে না, এ আমি বলে দিলাম। আর তুমি যদি ফুচকা খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছো, তাহলে সারা জীবনের জন্য বাপের বাড়িতে গিয়ে ফুচকা খাবে। এই বলে কমলা দেবী চলে যায়। আর অঞ্জলি ভীষণই চিন্তায় পড়ে, কিন্তু যা দেখে ছবি মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়, কারণ সে আজকে একা নিজের মতো করে বেশি বেশি করে ফুচকা খেতে পারবে। তাই তখনই তার মনে একটা বদমাইশি বুদ্ধি খেলে ওঠে। এই আমার কাছে সুযোগ, আমি এই সুযোগে ফুচকা সেলে বেশি বেশি করে ফুচকা খাবো, আর ফুচকা খেতে যাওয়ার আগে ছোটকে বউ সাজিয়ে দিয়ে যাব। কালকে দুজনে যখন ফুচকার কম্পিটিশন করছিলাম, তখনও ইচ্ছা করে আমাকে ভটকে দিয়েছিল, আর আমার থেকে একটা বেশি ফুচকা খেয়ে নিয়েছিল, আর তার বদলা আজকে আমি নিয়েই ছাড়বো। এইভাবেই দেখতে দেখতে সারাদিন কাটে। আর সন্ধ্যা হতে না হতেই বড় বৌমা তার ছোট জায়ের ঘরে চলে যায় আর তাকে ভালো মতো মেকআপ করিয়ে দেয়। অন্যদিকে ছোট বৌমা তার বড় জাকে দেখে তার মনে কতটা আনন্দ সেটা খুব ভালো মতোই আন্দাজ করতে পারি। যাক বাবা, বাঁচা গেল, আজকে আর ফুচকা খাওয়ার ওখানে বেশি ভিড় হবে না, আর আমি একা একা নিজের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলে ফুচকা খেতে পারবো। আর হ্যাঁ, তোমাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিলাম অঞ্জলি, আর মাথায় ঘোমটা দিয়ে থাকো, একটু পরেই পাড়ার মহিলারা চলে আসবে। তোমার মনে এখন খুব ফুর্তি, কিন্তু আমিও দেখবো তুমি কি করে একা একা ফুচকা খাও। আমি যে করেই হোক ফুচকা খাওয়ার একটা বুদ্ধি বের করবই। অঞ্জলি মনে মনে এসবই ভাবতে থাকে। আর অন্যদিকে ছবি তার ছোট জাকে সাজানোর পর আর এক মুহূর্ত বাড়িতে অপেক্ষা করে না। সে কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি করে ফুচকা খেতে চলে যায়। আর এমন সময় অঞ্জলি যখন পাড়ার মহিলাদের জন্য অপেক্ষা করে, তখন 15 মিনিট হয়ে গেল বসে বসে অপেক্ষা করছি, এখনো বউ আসার সময় পেল না, আর আমি তো ফুচকাও খেতে যেতে পারছি না। ওদিকে হারু কাকুর দোকানে মনে হয় সব ফুচকা শেষ হয়ে গেল। যাই, একটু লুকিয়ে লুকিয়ে ফুচকা খেয়ে আসি, মা কিছু বুঝতে পারবে না।
এই বলে অঞ্জলি মাথার ঘোমটা খুলে তাড়াতাড়ি করে ফুচকা খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর সে যখন ফুচকা খাওয়ার জন্য হারু কাকুর দোকানে গিয়ে পৌঁছায় তখন তাকে দেখে সবাই ভীষণ পরিমাণে হাসতে শুরু করে, কারণ ছবি অঞ্জলিকে একেবারে জোকারের মতো সাজিয়ে দিয়েছে। আর অঞ্জলি যেহেতু শুধুমাত্র ফুচকা খাওয়ার কথা চিন্তা করছিল, তাই সে আয়নায় নিজের মুখ দেখারও সময় পায়নি, আর যার ফলে তাকে দেখে সবাই প্রচন্ড পরিমাণে হাসাহাসি করতে থাকে। এ কি, তুমি মুখের ঘোমটা খুলে ফুচকার দোকানে চলে এলি কেন? তোমাকে মা বারবার করে বাড়ি থেকে বেরোতে বারণ করেছিল, তুমি তবুও ওনার কথা শুনলে না? এসব ছাড়ো, তুমি আমাকে কিভাবে সাজিয়েছো? সবাই আমাকে দেখে এরকম করে হাসছে কেন? সবাই আমার মুখের দিকে তাকিয়ে হাসাহাসি করছে আর আমার ভীষণ লজ্জা লাগছে। এই বলে অঞ্জলি একটা কাচের দিকে তাকিয়ে নিজের মুখ দেখে নিজেই ভয় পেয়ে যায়, আর সে প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ সে নিজেকে দেখে নিজেই চিনতে পারে না। তাই সে কাঁদতে কাঁদতে তখনই বাড়ি ফিরে আসে। আর এমন সময় পাড়া সবাই মহিলারা কমলা দেবীর বাড়িতে এসে উপস্থিত হয়, আর তারা নতুন বৌমার এরকম সাজগোজ দেখে অবাক হয়ে যায়। আমি তোমাকে সেই কখন থেকে ডাকছি, আর তোমার কানে কোনো আওয়াজ যাচ্ছে না? তুমি আমার কথা না শুনে আজকেও ফুচকা খেতে গিয়েছিলে, আর তুমি এরকম জোকারের মতো সেজেছো কেন? আমার পরিবারের মান সম্মান তুমি একেবারে ডুবিয়ে দিলে। আমি ফুচকা খেতে গেছি মানছি, আমি সেটা ভুল করেছি, কিন্তু আপনার বড় বৌমা আমাকে এরকম করে সাজিয়ে দিয়েছে। আর আপনিই তো বলেছিলেন যে আপনার বড় বৌমার কাছ থেকে সেজে নিতে, তাই আপনি এবার আপনার বড় বৌমাকে বকা দিন। বড় বৌমা, আমি ছোট বৌমাকে ফুচকা খেতে যেতে বারণ করেছিলাম মানে এই নয় যে তুমি ড্যাং ড্যাং করে ফুচকা খেতে চলে যাবে। সারা সকাল থেকে তুমি আমাকে কোনো রকম কাজে সাহায্য করনি, সারা বাড়ির রান্না বান্না আমাকে একা একা করতে হয়েছে, আর তুমি এখন ছোট বৌমাকে এরকম বাজেভাবে সাজিয়ে দিয়েছো। ফুচকা খেতে যাওয়ার জন্য তোমার এতটাই তাড়া ছিল যে ঠিকমতো সাজাতে পর্যন্ত পারলে না? মা, আসলে আমি একটু মজা করছিলাম, কিন্তু আমি কি করে বুঝবো যে ও এরকম মেকআপ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যাবে? আমি মানছি আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আর অঞ্জলি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। না না, আমারও তোমার সঙ্গে সবসময় ফুচকা খাওয়ার জন্য কম্পিটিশন করা ঠিক হয়নি, তাই আমিও আর তোমার সঙ্গে কখনো ফুচকা খাওয়ার জন্য কম্পিটিশন করব না। সবসময় আমরা শাশুড়ি মায়ের কথা শুনে চলবো, আর তুমিও পারলে আমাকে ক্ষমা করে দাও। দুই বৌমার এরকম শুভ বুদ্ধি উদয় হয়েছে দেখে কমলা দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয়, তাই সে তখনই তার দুই বৌমাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে দুই বৌমা কখনো ফুচকা পাগলামি করে না। তারা মাঝে মধ্যে ফুচকা খায় ঠিকই, তবে সবসময় শাশুড়ি মায়ের কথা শুনে চলে। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? 75 বছর বয়সে তুমি এখন মাকে ডিভোর্স দেবে? কি এমন হয়েছে তোমাদের মধ্যে যে শেষ জীবনে এসে ডিভোর্স দেবে? কি হলো বাবা, কিছু বলছো না কেন? আর তুমি আমাদের বাড়িতে না ডেকে এখানেই বা ডাকলে কেন? বাবা, তুমি কিছু বলবে? আমরা আমাদের কাজকর্ম ছেড়ে এখানে এসেছি, আর তুমি তো দেখছি কিছু বলতেই চাইছো না। হ্যাঁ বাবা, যা বলার আমাদের খুলে বলো। আমরা তোমাদের মধ্যে মীমাংসা করে তারপর বিদেশে ফিরে যাব। আমি মাত্র একদিনের জন্য ছুটি নিয়ে এখানে এসেছি। বাবা, তুমি চুপ করে আছো কেন? আচ্ছা, কাউকে কিচ্ছু বলতে হবে না। তুমি আমাকে বলো তো, তোমার এখন বয়স কত? তোমার বয়স এখন 75 বছর, আর মায়ের বয়স কত? 67 বছর। এখন মাকে ডিভোর্স দিলে মা কিভাবে একা থাকবে? আর তুমি বা শেষ জীবনে কাকে নিয়ে থাকবে? তুমি কি একবারও এসব ভেবেচিন্তে বলছো? আর মা এই ব্যাপারে কিছু জানে নাকি তুমি নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছো? না, তোদের মা কিছু জানে না, আমি নিজে থেকেই সিদ্ধান্তটা নিয়েছি। শেষ জীবনে এসে আমরা কিভাবে থাকবো, আমার কথা না হয় ছেড়েই দে, আর কদিনই বা বাঁচবো। আমার শরীরের অবস্থা এমনিও ভালো নেই, কিন্তু তোদের মা কিভাবে থাকবে এগুলো তোর আগে কখনো ভেবেছিস? অনেক কারণ আছে, কোন কারণটা শুনতে চাস তোরা? কি কারণ সেগুলো আগে বলো। আমরা তো কারণগুলো জানার জন্য এখানে ছুটে এসেছি, আমাদের কাজকর্ম ছেড়ে। ঠিক আছে, শোন তাহলে, আমি সব প্রথম থেকে বলছি। রামমোহন বাবু এবং মালতী দেবী তাদের 3 ছেলে মেয়ে প্রতাপ, নিখিল ও মোহনাকে নিয়ে বাস করত। রামমোহন বাবু এবং মালতী দেবী দুজনেই চাকরি করত। তাদের 3 ছেলে মেয়ে পড়াশোনায় খুবই ভালো ছিল, তাই রামমোহন বাবু ভেবেছিল তার 3 ছেলে মেয়েকে সে বিদেশে পড়াশোনা করানোর জন্য পাঠাবে। তাই জন্য রামমোহন বাবু এবং মালতী দেবী দুজনেই দিন রাত পরিশ্রম করে টাকা সঞ্চয় করে রাখত। সবকিছুর মধ্যেও তারা তাদের 3 ছেলে মেয়ের সমস্ত ইচ্ছাও পূরণ করত। বাবা, সামনের মাসে আমার জন্মদিন আসছে, এবার কিন্তু আমাকে ল্যাপটপ কিনে দিতে হবে। আর আমার এই জন্মদিনে ল্যাপটপ চাই, না হলে কিন্তু আমি এবার কেক কাটবো না বলে দিলাম। ল্যাপটপ এখন থেকেই? এখন তুমি ল্যাপটপ নিয়ে কি করবে বাবা? তুমি আরেকটু বড় হও, তারপর তোমাকে আমি ল্যাপটপ কিনে দেব। এখন মন দিয়ে পড়াশোনা করো। না বাবা, আমার ল্যাপটপ চাই, ল্যাপটপ চাই, ল্যাপটপ চাই।
তুমি ল্যাপটপ না কিনে দিলে আমি কিন্তু পড়াশোনা করব না বলে দিলাম। আচ্ছা বাবা, আচ্ছা, আমি তোমাকে তোমার জন্মদিনে ল্যাপটপ কিনে দেব। এবার তুমি খুশি তো? যাও গিয়ে পড়াশোনা করো এবার। বাবা, তুমি তো আমার জন্মদিনে আমাকে স্মার্ট ওয়াচ কিনে দিয়েছিলে, আর দাদার জন্মদিনে তুমি ল্যাপটপ দেবে? আমাকেও ল্যাপটপ কিনে দিতে হবে। ওই দেখো, আরে নিখিল, তুমি তো বলেছিলে তুমি তোমার জন্মদিনে স্মার্ট ওয়াচ নেবে। তুমি যেটা বলেছিলে সেটাই তো তোমাকে দেওয়া হয়েছে। আমি ওসব জানি না, আমার জন্মদিন আসতে এখনো অনেক দেরি আছে। আমি অতদিন পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। তুমি আমাকে এখনই ল্যাপটপ কিনে দাও। আমার জন্মদিনের সময় তোমাকে কিছু দিতে হবে না, যাও। বাবা, তুমি শুধু এদের দুই ভাইকে ল্যাপটপ কিনে দিলে আমাকেও কিন্তু ল্যাপটপ কিনে দিতে হবে। আমি বলে দিলাম, তুমি সব সময় এদের দুই ভাইকে দামি দামি জিনিস কিনে দাও, আর আমার বেলায় তুমি কম দামি জিনিস দাও। আরে বাবা, তোরা ঝগড়া করিস না এভাবে আমার সঙ্গে। সামনের মাসে তো প্রতাপের জন্মদিন, ওর জন্মদিনে ল্যাপটপ দিই, তারপর তোর জন্মদিনের সময়েও তোকে ল্যাপটপ দেব, কেমন? আরে বাড়িতে একটা ল্যাপটপ থাকলেই তো হয়ে যায়। তিনজনের আলাদা আলাদা ল্যাপটপ কিসের প্রয়োজন? একটা ল্যাপটপেই তো কাজ মিটে যাবে। না না না, আমাদের সবার জন্য আলাদা আলাদা ল্যাপটপ চাই, ব্যাস। আর এখনই দিতে হবে। সবাই মিলে একসঙ্গে জেদ করায় বাধ্য হয়ে রামমোহন বাবু তার 3 ছেলে মেয়ের জন্যই আলাদা আলাদা ল্যাপটপ কিনে দেয়। এভাবেই সবসময় তারা তাদের ছেলে মেয়েদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করেই থাকতো। দেখতে দেখতে প্রতাপ, নিখিল ও মোহনা উচ্চ মাধ্যমিক পাশ করে নেয়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর রামমোহন বাবু ও মালতী দেবী তার 3 ছেলে মেয়েকে বিদেশে পাঠানোর জন্য প্রস্তুতি শুরু করে। বাবা, আমরা বিদেশ যাব না। ওখানে গিয়ে আমরা তোমাদের ছেড়ে কিভাবে থাকবো? এত বড় হয়েছি, এতদিনে কোনোদিনও তোমাদের ছেড়ে তো থাকিনি। আমি যাব না বিদেশে, আমি এখানে থেকে পড়াশোনা করতে চাই। তুমি ওদের দুই ভাইকে পাঠিয়ে দাও, আমি তোমাদের সঙ্গেই থাকবো। বাবা, না মা, এমন বললে হয় না। আমরা তো তোদের ভালোর জন্যই বিদেশে পাঠাচ্ছি। তোরা বিদেশে যাবি, পড়াশোনা করবি, তারপর দেশে ফিরে আসবি, ভালো চাকরি পাবি, তারপর তো সারা জীবন আমাদের সঙ্গেই থাকবি। মাত্র কয়েক বছরের ব্যাপার, এমন করে না মা। হ্যাঁ, আর তাছাড়া ওখানে গিয়ে তোদের সঙ্গে তো সবসময় কথা হবে আমাদের কাছেও তো স্মার্টফোন আছে, তোদের কাছেও ফোন আছে, সবসময় ভিডিও কল হতেই থাকবে। তোরা আর মন খারাপ করিস না, 2 দিন পরেই কিন্তু ফ্লাইট আছে। তোরা কিন্তু ব্যাগপত্র খুব ভালো করে গুছিয়ে নে। 2 দিন পর প্রতাপ, নিখিল ও মোহনা তাদের বাবা মাকে অত্যন্ত দুঃখের সঙ্গে বিদায় জানিয়ে বিদেশে চলে যায়। প্রথম বিদেশে যাওয়ার পর 3 ভাই বোনেরই তাদের বাবা মায়ের কথা খুব মনে পড়তো। তারা সব সময় তাদের বাবা মাকে ফোন করত। এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। একদিন মোহনা মনে মনে ভাবে, কালকে আমার জন্মদিন, আমার একটুও ভালো লাগছে না। বাড়িতে থাকলে বাবা মা কি সুন্দর আমার বার্থডে সেলিব্রেট করতো, এখানে আমার বার্থডে সেলিব্রেট করার মতো কেউ নেই। আমি বাবা মাকে খুব মিস করছি। মোহনা মন খারাপ করে নানান রকম কথা ভাবতে থাকে। তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে। মোহনা দরজা খুলে একটি ডেলিভারি বয়কে দেখতে পায়। আপনার নামে একটা কোরিয়ার আছে, এই যাই নিন। মোহনা খুব অবাক হয়ে বলে, আমার নামে কোরিয়ার? কে পাঠিয়েছে? কই দেখি তো। এ কি, এগুলো তো বাবা মা কোরিয়ার করেছে। বাবা মা আমার জন্মদিনের জন্য আগে থেকেই গিফট পাঠিয়ে দিয়েছে। প্রতাপ দাদা, নিখিল দাদা, এই দেখ, বাবা মা দেশ থেকে আমাদের জন্য গিফট পাঠিয়েছে। কালকে আমার জন্মদিন, বাবা মা এখনো আগের মতোই আমাদের 3 জনের জন্যই গিফট পাঠিয়েছে। 3 ভাই বোন তাদের বাবা মায়ের পাঠানো উপহার পেয়ে খুব খুশি হয়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে 3 ভাই বোনের মধ্যে আমূল পরিবর্তন দেখা দেয়। তারা এখন তাদের বাবা মাকে ছাড়া থাকতে অভ্যস্ত হয়ে পড়েছিল। তাদের পড়াশোনা প্রায় শেষের পথে ছিল। পড়াশোনা শেষ করে 3 ছেলে মেয়ে কবে যে দেশে ফিরে আসবে সেই অপেক্ষাতেই তাদের বাবা মা দিন গুনতে শুরু করে। কিন্তু পড়াশোনা শেষ হতেই 3 ভাই বোন বিদেশে ভালো চাকরি পেয়ে যায়। তারা আর কেউই দেশে ফিরবে না বলে ঠিক করে। তারা বিদেশেই চাকরি করতে শুরু করে এবং সেখানে সেটেল হয়ে যায়। এমনকি তারা 3 জন বিয়েও করে নেয়। তারা তাদের বাবা মাকে কিছুই জানায় না। ওদিকে রামমোহন বাবু এবং মালতী দেবী তাদের ছেলে মেয়েদের ফোন করে করে পাগল হয়ে ওঠে। কি গো, ওদের কি কোনো বিপদ হলো নাকি? এতগুলো মাস কেটে গেল, একবারও ফোন করলো না। আমরা তো প্রত্যেক দিন ফোন করছি, একবারও ফোন ধরছে না।
ওদের তো বাড়ি ফিরে আসার কথা ছিল। ওদের কি কোনো বিপদ হলো বলো না। আমি কিছু বুঝতে পারছি না মালতী। আমি ওদের অনেক মেল করেছি, এমনকি মেসেজও করেছি, ওরা কোনো কিছুরই রিপ্লাই দেয় না। দাঁড়াও একবার ফোন করে দেখি ধরে কিনা। রামমোহন বাবু উপরওয়ালার নাম করে তার মেয়ে মোহনাকে আর একবার ফোন করে। মোহনা বিরক্ত হয়ে ফোনটা ধরে। হ্যালো, কি ব্যাপার, এতবার কেন ফোন করছো তোমরা? তোমরা জানো তো আমরা এখানে শুধু শুধু বসে থাকি না, আমরা তো ব্যস্ত থাকি সব সময়। কই দাও দাও দেখি, ফোনটা আমাকে দাও, আমাকে দাও। হ্যালো মোনা, কেমন আছিস মা? তোরা কবে বাড়ি আসবি? তোর দাদারা কোথায়? তোরা সবাই ভালো আছিস তো? ওহো, তোমাদের তো জানাতেই ভুলে গেছি মা, আমরা সবাই খুব ভালো আছি। আসলে আমরা এখানে চাকরি পেয়েছি, আর আমরা 3 ভাই বোন এখানে বিয়েও করেছি। আমরা এখন এখানেই থাকবো, আমরা আর দেশে ফিরে যাব না। তোমরা তোমাদের খেয়াল রেখো, আমরা চাকরি থেকে ছুটি পেলেই তোমাদের সঙ্গে দেখা করতে আসবো। আচ্ছা মা, আমি এখন ব্যস্ত আছি, রাখছি। এই বলে মোহনা ফোনটা কেটে দেয়। এত কিছু শোনার পর মালতী দেবী নিজেকে স্থির রাখতে পারে না। সে কান্নায় ভেঙে পড়ে। তার ছেলেমেয়েরা জীবনের এত বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু তাদের একবারও জানানোর প্রয়োজনও মনে করেনি। এই কথা ভেবে ভেবেই তারা দুজনেই খুব কষ্ট পায়। তবুও তারা তাদের সন্তানদের ভালোর জন্য সবকিছু মেনে নেয়। তারা সবসময় তাদের ছেলে মেয়েদের দেশে ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। তারা এখনো তাদের ছেলে মেয়েদের জন্মদিনের সময় বিদেশে গিফট কুরিয়ার করে দেয়। তাদের জন্মদিনের দিন ফোন করে, মেসেজ করে। কিন্তু প্রতাপ, নিখিল ও মোহনা তাদের নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে তারা তাদের বাবা মায়ের ফোন কখনোই ধরতো না। এভাবেই অনেকগুলো বছর কেটে যায়। একদিন, কি গো শুনছো? আমাদের পাশের বাড়ির বুলটি আছে না, আজকে বুলটির 65 বছরের জন্মদিন ছিল। জানো, ওর ছেলে, বৌমা, মেয়ে, জামাই সবাই মিলে বুলটির জন্মদিন খুব বড় করে সেলিব্রেট করেছে। বুলটিকে সবাই মিলে অনেক বড় একটা সারপ্রাইজ দিয়েছে। হ্যাঁ মালতী, এটা তো নতুন কিছু নয়। বুলটি বৌদিরও জন্মদিন তোর ছেলেমেয়েরা প্রত্যেক বছর পালন করে। ওরা তো আমাদের নেমন্তন্নও করেছিল, আমরা তো গেলাম না। কি হলো, তোমার মন খারাপ হয়ে গেল কেন আবার? কি ভাবছো তুমি? না না, আমি ভাবছি যে বুলটির জায়গায় যদি আমি থাকতাম তাহলে কতই না ভালো হতো, তাই না? আমাদের 3-3টে ছেলে মেয়ে থাকা সত্ত্বেও আমরা একা। আমরা ওদের এত ফোন করি, এত মেসেজ করি, ওদের কত মিস করি, কিন্তু ওরা আমাদের কথা একটা বারও মনে করে না। কিছুদিন পরে তো আমারও জন্মদিন, ওরা তো আমার জন্মদিনে আমাকে কোনোদিনও উইশ করে না। আমি চাইছি না আমার জন্মদিন ওরা ধুমধাম করে সেলিব্রেট করুক, কিন্তু জন্মদিনের দিন যদি আমি ওদেরকে কাছে পেতাম কতই না ভালো হতো। কথা বলতে বলতে মালতী কান্নাকাটি শুরু করে। চিন্তা করো না মালতী, সব ঠিক হয়ে যাবে। তুমি এইভাবে কেঁদো না প্লিজ। রামমোহন বাবু কোনো রকমে তাকে শান্ত করে। রামমোহন বাবু তার 3 ছেলে মেয়েকে দেশে ফিরিয়ে আনার জন্য প্ল্যান করতে শুরু করে। অবশেষে আমি এটাই প্ল্যান করেছিলাম, তাই আমি তোদের সবাইকে মেল করে এটাই বলেছিলাম যে আমি তোদের মাকে ডিভোর্স দেব। আমি জানতাম এই কথাটা শুনে তোদেরকে বাড়ি ফিরে আসতেই হবে। আমরা আর কদিনই বা বাঁচবো বলতো? তোর মায়ের তোদের চিন্তায় চিন্তায় সব সময় শরীর খারাপ করছে। তোদের মায়ের শেষ ইচ্ছাটা তোরা পূরণ কর বাবা, তোদের আমি হাত জোড় করছি। রামমোহন বাবুর কথা শুনে তার 3 ছেলে মেয়ের চোখ থেকে জল পড়তে শুরু হয়। তারা তাদের ভুল বুঝতে পারে। বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমরা তোমাদের অনেক কষ্ট দিয়েছি, একবারও তোমাদের কথা ভাবিনি, আর তোমরা নিঃস্বার্থভাবে আমাদের ভালোবেসেছো। এবার আমরা এসে গেছি, এবার আমরা মায়ের জন্মদিন খুব ধুমধাম করে সেলিব্রেট করব। মায়ের জন্মদিনের দিন আমরা মায়ের সঙ্গেই থাকবো। শুধু জন্মদিন না, এবার থেকে আমরা দেশেই থাকবো। আমরা আর বিদেশে ফিরে যাব না। আমরা আমাদের বউ ছেলে মেয়ে নিয়ে এখানেই থাকবো বাবার সঙ্গে। আমরা আমাদের মাকে জন্মদিনে এটাই উপহার দেব। বাবা, আমরা দেশে ফিরে এসেছি, মাকে এখন কিছু জানিও না। 3 ভাই বোন মিলে তাদের মায়ের জন্মদিনের জন্য প্রিপারেশন করা শুরু করে দেয়। মালতী দেবীর জন্মদিনের দিন তার 3 ছেলে মেয়ে হাতে করে কেক নিয়ে রাত 12টার সময় তার কাছে যায়। মালতী দেবী নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। পরের দিন তার 3 ছেলে মেয়ে তাদের মায়ের জন্মদিন উপলক্ষে একটা বড় পার্টির আয়োজনও করেছিল। মালতী দেবীর জন্মদিনের উপহার হিসেবে তার 3 ছেলে মেয়ে তাদেরকে ছেড়ে আর কোথাও যাবে না এই কথা দেয়।